মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব, তোমরা যারা ক্লাস 7 এর স্টুডেন্ট, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে পৃথিবীর গতি মানে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে আমি কিছু বিষয় আলোচনা করেছি। আজকে বাকি বিষয়গুলো আলোচনা করব এবং এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেইগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, কেমন? আচ্ছা, প্রথমেই আমি যেটা আলোচনা করব, যেহেতু এখানে পৃথিবীর গতি নিয়ে কথা বলছি, তাহলে এই যে গতিটা, সেই গতিটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বা এই গতির জন্য কি কি হচ্ছে। তো প্রথমেই দেখবে তোমাদের সিলেবাসে রয়েছে যে বিষয়টা, সেটা হলো কোরিওলিস বল। তো একটু দেখে নিই কোরিওলিস বলটা কি। আমার হাতে তোমরা গ্লোবটা দেখতে পাচ্ছ, তাই তো? আমি আগের ভিডিওতেই বলেছি যে পৃথিবী 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, কোণে হেলে তারপর সে নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট অক্ষ বরাবর ঘোরে। তাহলে এই যে নির্দিষ্ট অক্ষ বরাবর ঘুরছে 66.5 ডিগ্রি কোণে, এটা হচ্ছে পৃথিবীর আবর্তন এবং পরিক্রমণ একই সাথে চলছে। আবর্তনটা কি? যখন সে নিজের রাস্তায় ঘুরছে এবং নিজের রাস্তায় ঘুরতে ঘুরতে যখন সে সূর্যকেও প্রদক্ষিণ করে ফেলছে, সেটা হলো তোমার পরিক্রমণ, যার ফলে বার্ষিক গতি হচ্ছে, তাই তো? তো এই যে আবর্তন হচ্ছে বা পরিক্রমণ হচ্ছে মানে একটা ঘোরা হচ্ছে, পৃথিবী মানে গতিশীল রয়েছে, গতিটা রয়েছে। এবারে মনে করো এই যে পৃথিবী ঘুরছে, ঘোরার ফলে তার মধ্যে একটা বিক্ষেপণ বল সৃষ্টি হচ্ছে। মানে পৃথিবীতে তো একটা বায়ুমণ্ডলের স্তর তাকে ঘিরে রেখেছে, এনভেলপের মতো বা একটা চাদরের মতো। পৃথিবীর বায়ু স্তর বা সমুদ্র স্রোত, এরাও কিন্তু এই ঘোরার ফলে কি হচ্ছে, এদের দিক বিক্ষেপ হচ্ছে। মানে মনে করো এই যে পৃথিবীটা ঘুরছে, এবারে এর ফলে ধরো এই যে ঘোরার যখন ঘুরছে, আমি যদি এতে জল ঢালি, এবার জলটা কি গায়েতে আটকাবে? না, জলটা কি হবে, ছিটকে বেরিয়ে যাবে, তাই তো? এবারে ছিটকে বেরিয়ে এখানে না হয় ছিটকে কি হবে, আমার ফ্লোরে পড়ে যাবে। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে কি হয়, ছিটকে বেরিয়ে যায় কোথায়? মহাকাশের বাইরে তো যেতে পারবে না। তারা কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে গিয়ে আবার একটা জায়গায় জড়ো হয়। মানে কোথায় জড়ো হবে? যেখানে এই শক্তিটা কম, যেখানে ঘূর্ণনটা কম। তাহলে ঘূর্ণন কোথায় বেশি, কোথায় কম? কোরিওলিস শক্তি, মানে কোরিওলিস শক্তির ফলে আবর্তন বেগ সব থেকে বেশি হলো নিরক্ষরেখায়, নিরক্ষীয় অঞ্চলে, আর সব থেকে কম হলো দুই মেরু অঞ্চলে, ঠিক আছে? তো এই যে কোরিওলিস শক্তি কাজ করছে, কোরিওলিস শক্তির ফলে, আচ্ছা কোরিওলিস নামটা কেন? কারণ বিজ্ঞানী কোরিওলিস এই শক্তিটা তিনি আবিষ্কার করেছিলেন, এই ব্যাপারে বলেছিলেন, তাই এটাকে বলা হয় কোরিওলিস। কোরিওলিস বলের সাপেক্ষে একটি সূত্র, যেটাকে বলা হয় ফেরেলের সূত্র। ফেরেলের সূত্রে আবার কি বলা হচ্ছে, এই যে দিক বিক্ষেপ হচ্ছে, আমি কি বললাম, এটা তো একটা নির্দিষ্ট গতি অনুযায়ী বা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হচ্ছে। সেই নিয়মটা একটা সূত্রকে ফলো করে। মনে করো উত্তর গোলার্ধ থেকে যে বায়ুটা সোজা যাওয়ার কথা ছিল, সে এই কোরিওলিস বলের জন্য কি হচ্ছে, ডান দিকে বেঁকে, উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। বায়ু এবং সমুদ্র স্রোত উভয়ই, কেমন? এরা কিন্তু সোজা পথে যায় না। কোরিওলিস শক্তির জন্য এরা উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তো তাহলে বুঝতেই পারছো কোরিওলিস বল আর ফেরেলের সূত্র কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এবারে আমরা দেখে নিই যে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন বলতে কি বোঝায়। উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, অয়ন মানে পথকে বোঝাচ্ছে, ঠিক আছে? সূর্য তো স্থির রয়েছে, মানে পৃথিবীর ঘূর্ণনের সাপেক্ষে যে দিকটা বা যে অংশটা অক্ষাংশগত ভিত্তিতে সূর্যের কতটা কাছাকাছি আসছে, কি কোন জায়গায় সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে বা কোন জায়গায় সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে, সেইটাকে বোঝাচ্ছে, সেই পথটাকে বোঝাচ্ছে। তো তার সাপেক্ষে সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। দেখো আমাদের 21শে জুন আর 22শে ডিসেম্বর তারিখে, 21শে জুন কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই দিন উত্তর গোলার্ধে দিন বড় রাত ছোট হয়, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে 22শে ডিসেম্বর
দক্ষিণ গোলার্ধে মকর ক্রান্তি রেখা অর্থাৎ 23.5 দক্ষিণ অক্ষরেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, তাই সেই দিন দক্ষিণ গোলার্ধে কি হয়, দিন বড় এবং রাত ছোট হয়। তো এইটাকেই বলা হয়, 21শে জুনকে বলা হয় সূর্যের উত্তরায়ণান্ত দিবস। 22শে ডিসেম্বর দিনটাকে বলা হয় সূর্যের দক্ষিণায়নান্ত দিবস। এবারে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন তাহলে কতক্ষণ হয়? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত এই যে 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী যে চলাচল, ঠিক আছে, উত্তর গোলার্ধের দিকে যে মুখ করে থাকবে তাকে বলা হয় সূর্যের উত্তরায়ণ। ঠিক তার উল্টোটা 21শে জুনের পর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের মুখটা এই যে দক্ষিণ দিকে ঘুরে থাকবে সেটাকে বলা হয় দক্ষিণায়ন। পৃথিবীর সর্বত্র সকাল 6টায় সূর্যোদয় হয় এবং সন্ধ্যে 6টায় সূর্যাস্ত হয়। এই ঘটনাকে বলা হয় বিষুব। বিষুব কথার অর্থ হলো সমান দিন রাত্রি। তাহলে কি দেখা যায় যে 21শে মার্চ এই দিনটাতে সূর্য কার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে? না, আমাদের নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়। তো সেই কারণে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর সর্বত্র এই দিন রাত্রি সমান হয়, তাই এই দিনটাকে বলা হয় মহাবিষুব। আর এই সময় এই মার্চ মাসে উত্তর গোলার্ধে বসন্তকাল চলে বলে তাই এই মহাবিষুবের অপর নাম বসন্ত বিষুব। একটু আগে আমরা কি পড়লাম? 21শে জুন তারিখটাকে বলা হয় উত্তরায়ণান্ত দিবস, মানে উত্তর গোলার্ধে এই দিন সূর্য কর্কট ক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়, তাই তো? এবারে ঠিক 21শে জুনের পরে কি হচ্ছে, 23শে সেপ্টেম্বর তারিখে সূর্য নিরক্ষরেখার ওপরে আবার লম্বভাবে কিরণ দিচ্ছে। কি বললাম? 21শে জুনের পরে 23শে সেপ্টেম্বর তারিখে সূর্যের তো তখন অলরেডি দক্ষিণায়ন শুরু হয়ে গেছে। তো দক্ষিণায়ন থাকাকালীন সূর্য মানে দক্ষিণায়নের দিকে যখন যাচ্ছে আর কি, দক্ষিণমুখী যখন হচ্ছে, তখন সূর্য আবার নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। সেই দিনটাকে বলা হয় জলবিষুব। কারণ যেহেতু দক্ষিণ দিকে আসছে, তো দক্ষিণ দিক মানেই সেখানে জলভাগের পরিমাণটা বেশি, মানে সে আস্তে আস্তে করে মকর ক্রান্তি রেখার দিকে আসছে, তাই না? তো সেই জন্য এই দিনটাকে 23শে সেপ্টেম্বর দিনটাকে বলা হয় জলবিষুব। এই 23শে সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে তখন চলে শরৎকাল, তাই এই জলবিষুবের অপর নাম শরৎ বিষুব। অর্থাৎ এই দিন করে দিন রাত্রি সমান হয়। এবারে আমরা দেখে নিই ছায়াবৃত্ত বলতে কি বোঝায়। তোমরা এই ছবিটা দেখো, পৃথিবী তো গোল, সূর্যের আলো বা সূর্যের রশ্মি গোলাকার পৃথিবীর যে দিকটা আলোকিত করছে তার উল্টো দিকটা কিন্তু অন্ধকার থাকছে, ঠিক আছে? তাহলে এই আলো আর অন্ধকারের মধ্যবর্তী যে সীমারেখাটা, গোলাকার পৃথিবীর মধ্যে যে সীমারেখাটা, সেই সীমারেখাটাকেই বলা হয় ছায়াবৃত্ত। তাহলে যে দিকটা আলো পড়ছে সেদিকটা হচ্ছে দিন, কারণ সূর্যের আলো একই সময় কিন্তু পৃথিবীর সর্বত্র পড়ে না। পৃথিবীতে একই সময় কিন্তু একসাথে দিন হয় না, একসাথে রাত হয় না। তাহলে যে অংশে সূর্যের আলো পড়ছে সেই অংশটা তো অবশ্যই দিন, উল্টো দিকটা থাকে অন্ধকার অর্থাৎ রাত্রি। এইভাবে আস্তে আস্তে তার আবার উল্টোটাও হয়। তাহলে যে সীমারেখায় আলো আর দিনকে আলো এবং অন্ধকারকে আমি আলাদা করছি তাকেই বলা হয় ছায়াবৃত্ত। এবারে এই যেহেতু পৃথিবীর গতি পড়তে গিয়ে আমরা দেখতে পেলাম যে পৃথিবীর সর্বত্র সূর্যের আলো কিন্তু একই সময় পৌঁছয় না। ঠিক একই রকম ভাবে পৃথিবীর সর্বত্র সারা বছর ধরে বছরের 6 মাস ধরে সূর্যের আলো পৌঁছায় না। সেই জায়গাটা হলো আমাদের দুই মেরু অঞ্চল। দুই মেরু অঞ্চলে কি হয়, সূর্যের আলো সেখানে তির্যকভাবে পৌঁছায় বলে সূর্যের আলোর তীব্রতা সেখানে কম, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে। তাই যখন সূর্যের উত্তরায়ণ হয়, সূর্যের উত্তরায়ণের
সময় 12 মাসের মধ্যে 6 মাস কি হয় উত্তর গোলার্ধের দিকটা অর্থাৎ উত্তর মেরু সংলগ্ন অঞ্চলে দিন সংঘটিত হয়। আবার সূর্যের যখন দক্ষিণায়ন হয় তখন কি হয় দক্ষিণ গোলার্ধ সংলগ্ন দক্ষিণ মেরু অঞ্চলে দিন সংঘটিত হয়। তখন কি হচ্ছে উত্তর গোলার্ধে হয়ে যাচ্ছে রাত্রি 6 মাস, আর যখন উত্তর গোলার্ধে দিন থাকছে তখন দক্ষিণ গোলার্ধে হয়ে যাচ্ছে তখন 6 মাস রাত্রি। কারণ দেখো আমি একটু আগে ছায়াবৃত্তের কথা বললাম, ছায়াবৃত্ত পৃথিবীর এই যে নিরক্ষরেখা রয়েছে 0 ডিগ্রি, এই নিরক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করছে এবং এই নিরক্ষরেখার উপরে যেহেতু সূর্যের আলো সারা বছর ধরে লম্বভাবে পতিত হয়, সেই জন্য এখানে নিরক্ষীয় অঞ্চলে আমরা আবার কোনো রকম ঋতু পরিবর্তন দেখব না। যে সূর্যের ধরো সূর্যের এই যে তাপ, এই তাপই তো ঋতু পরিবর্তনের দায়ী, ঋতু পরিবর্তনের জন্য দায়ী। যে পৃথিবী যেভাবে আবর্তিত হবে সূর্যের তাপ বা সূর্যের আলো সেইভাবে পড়বে এবং ঋতু পরিবর্তনকে সংঘটিত করবে। এবারে নিরক্ষীয় অঞ্চলটা কি, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই জন্যই যে আমরা যেমন দেখতে পাই আমাদের এই উত্তর গোলার্ধের এই অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে বর্ষাকাল, গ্রীষ্মকাল, শীতকাল, নিরক্ষীয় অঞ্চলে আমরা সেটা দেখতে পাবো না। তবে তাহলে নিরক্ষীয় অঞ্চলে ঋতুর মধ্যে এমন কি বৈশিষ্ট্য রয়েছে, নিরক্ষীয় অঞ্চলে আমরা যেটা দেখতে পাবো প্রত্যেক দিন বিকেল বেলা পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। পরিচলন বৃষ্টি সংঘটিত হয় প্রত্যেক দিন বিকেল বেলা। সেই জন্য কি হয় জানো তো, নিরক্ষীয় অঞ্চলে দিনের বেলাটা প্রচন্ড গরম, রাত্রির বেলাটা বৃষ্টির পরে যে সময়টা সেটা হয়ে যায় ঠান্ডা, যার জন্য নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে বলা হয় শীতকাল। এই পরিচলন বৃষ্টি কি, এটা তোমাদের সাথে আমি পরে ভিডিওগুলোতে আলোচনা করব। তো তাহলে এই দুটো বিষয়ও কিন্তু আমাদের প্রশ্নে আসে। আমরা দেখে নিই মেরু জ্যোতি বলতে কি বোঝায়। জ্যোতি অর্থাৎ আলো, মেরু জ্যোতি অর্থাৎ দুই মেরু অঞ্চলে আমরা দেখতে পাবো। কি হয় আমি একটু আগে কি বললাম যে সূর্যের এই আপাত দৈনিক বা আপাত অবস্থানের জন্য উত্তর গোলার্ধে টানা 6 মাস দিন এবং 6 মাস রাত্রি হয়, দক্ষিণ গোলার্ধ একই। তো উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধে যখনই এরকম টানা 6 মাস রাত্রি হয় তখন কি হয় রাত্রির বেলা আকাশে এক ধরনের আলোর ছটা, আলোর বর্ণালী তৈরি হয়। সেটা কিভাবে হয়, সেটা হয় যে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে সেখানে মানে কি বলবো বায়ুমণ্ডলের যে কণা থাকে সেই কণা আয়নিত হয়ে এই জ্যোতি সৃষ্টি করে। এটা অনেকটাই পদার্থবিদ্যা বা ভৌত বিজ্ঞানের বিষয়। তোমরা সেই জ্যোতির কারণটা, তড়িৎ বিশ্লেষণ কিভাবে হচ্ছে বা জ্যোতি কিভাবে সৃষ্টি হচ্ছে ভৌত বিজ্ঞান থেকে ভালোভাবে বুঝে যাবে। এখন যেহেতু তোমরা ক্লাস 7 আমি আর ডিটেলে যাচ্ছি না, তাহলে এটুকু বলে দিচ্ছি যে যখন 6 মাস টানা রাত্রি হয় উত্তর বা দক্ষিণ গোলার্ধে তখন সেখানে রাত্রিবেলা করে মাঝে মাঝে এক ধরনের জ্যোতি বা আলোর বর্ণালী সৃষ্টি হয়। দেখলে মনে হবে যেন রাত্রির বেলা সূর্য উঠেছে, তো সেইটাকে বলা হয় মেরুজ্যোতি। উত্তর গোলার্ধে আমরা যে জ্যোতিটা দেখতে পাই তাকে বলা হয় অরোরা বোরিয়ালিস, বোরিয়ালিস। এবং দক্ষিণ গোলার্ধে যে জ্যোতিটা আমরা মানে দক্ষিণ মেরুতে টানা 6 মাস রাত্রি চলাকালীন যে জ্যোতিটা আমরা দেখতে পাই তাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। এবারে আমরা দেখে নিই পৃথিবীর অপসূর এবং অনুসূর বলতে কি বোঝায়। কি বললাম, অপসূর আর অনুসূর। এইটা হলো দেখো পৃথিবীর আমাদের চ্যাপ্টারের নামই হলো পৃথিবীর গতি। পৃথিবীর আবর্তন হচ্ছে, পরিক্রমণ হচ্ছে। তো এই আবর্তন পরিক্রমণ চলাকালীন যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, মনে করো এই পৃথিবী, ঠিক আছে, সূর্য, এখানে সূর্য, অর্থাৎ সূর্যের দূরত্ব যখন অনেকটা বেশি হয়, ঠিক আছে, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার যখন হয়, দূরত্ব যখন বেশি হয় তখন তাকে বলা হয় অপসূর। সেটা কবে না, সেটা হলো 4 জুলাই। অনুসূর কি,
অনুসর হলো এইভাবে আবর্তন এবং পরিক্রমণ চলাকালীন যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম হয়, অর্থাৎ 14 কোটি, আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না, মানে সূর্যের দূরত্বটা যখন কম হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অনুসুর। এটা কবে হয়? এটা হয় 3 জানুয়ারি বা 3রা জানুয়ারি। এইগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট। এই যে কবে মহাবিষুব বলা হয়, কবে জলবিষুব বলা হয়, কবে অপসুর, কবে অনুসুর, দক্ষিণায়নান্ত দিবস কখন হয়, কাকে অরোরা বোরিয়ালিস কোন গোলার্ধে দেখতে পাওয়া যায়, অরোরা অস্ট্রালিস কোন মেরুতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইগুলো কিন্তু ভীষণভাবে তোমরা রেডি করবে শর্ট প্রশ্নের জন্য। এবং বড় প্রশ্নের জন্য কি কি পড়বে সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো তাহলে আজকে এই হলো আমার আলোচনা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের ওপরে আমি বিষয় নিয়ে ভিডিও দেব, যাতে তোমাদের ফার্স্ট সামেটিক পরীক্ষা খুব ভালোভাবে হয়। এবং হিস্ট্রি চ্যানেলেও কিন্তু হিস্ট্রির বিষয়গুলো নিয়ে ম্যাডাম উপস্থাপন করেছেন, তোমরা দেখে নিও। আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং তোমরা যারা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই জয়েন করো। সেখানেও কিন্তু বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অল দ্য বেস্ট। এই চ্যাপ্টার থেকে উল্লেখযোগ্য প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে পার্থক্য লেখো। পৃথিবীর অক্ষ বলতে কি বোঝায়? পরিক্রমণ গতি কাকে বলে? আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। সূর্যের আপাত দৈনিক গতি বলতে কি বোঝায়? ছায়াবৃত্ত কাকে বলে? এই প্রশ্নটা যদি তোমরা ডায়াগ্রাম দিয়ে উত্তর লেখো তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্কোরিং হবে। কেমন? নেক্সট, অপসুর ও অনুসুর অবস্থান কাকে বলে? এক্ষেত্রে তোমরা তো দিনগুলো উল্লেখ করবেই, কবে অপসুর কবে অনুসুর হচ্ছে, এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটা হচ্ছে সেটা অবশ্যই মেনশন করবে। যদি ডায়াগ্রাম দিতে পারো তাহলে আরো ভালো হয়। কোন দিন মহাবিষুব ও কোন দিন জলবিষুব হয়? ঋতু বৈচিত্র্য কেন হয়? মেরুজ্যোতি কাকে বলে? মেরু অঞ্চলে একটানা 6 মাস দিন ও 6 মাস রাত দেখা যায় কেন? এবং এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, কোরিওলিস শক্তি বলতে কি বোঝায়? তো স্টুডেন্টস, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।